আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আজকের ক্লাসে ওয়েলকাম। আমরা স্কেডিউলিং স্টার্ট করেছিলাম। তো স্কেডিউলিং এর কিছু অ্যাকচুয়াল অ্যালগোরিদম আমরা আজকে একটু দেখার ট্রাই করব। আমরা গতকাল স্কেডিউলিং এর ইন্ট্রোডাকশনটা দেখেছিলাম। সো কিছু বেসিক আইডিয়া দেখে প্রসেসের বিহেভিয়ারটা গতকাল আমরা স্টাডি করছিলাম, এবং কখন স্কেডিউলারকে অ্যাক্টিভেট হতে হয় সেটা আমরা দেখছি। বিভিন্ন সিস্টেমে স্কেডিউলারের বিভিন্ন রকম গোল মাথায় রেখে স্কেডিউলার ডিজাইন করতে হয়। সেই গোলগুলি আমরা ইন ব্রিফ আলোচনা করার চেষ্টা করেছি। তো তিনটা সিস্টেম ছিল বেসিক্যালি আমাদের ফোকাসে। একটা হচ্ছে ব্যাচ সিস্টেম, একটা হচ্ছে ইন্টারেক্টিভ সিস্টেম, আর একটা হচ্ছে রিয়েল টাইম সিস্টেম। তো আমরা এই তিনটা সেপারেট সিস্টেমের জন্য বিভিন্ন রকম স্কেডিউলিং অ্যালগোরিদম অল্প অল্প করে স্টাডি করার চেষ্টা করব। আমরা শুরু করছি ব্যাচ সিস্টেম দিয়ে। তো ব্যাচ সিস্টেমের অ্যালগোরিদম গুলো হচ্ছে নন প্রিএমটিভ। এটা আমরা গত ক্লাসে ডিসকাস করেছিলাম। ব্যাচ সিস্টেমের একটা মূল উদ্দেশ্য থাকে এখানে। ওর গোল হচ্ছে এফিসিয়েন্সি যত বেশি পারা যায় অ্যাচিভ করা, যত বেশি সম্ভব রিসোর্স ইউটিলাইজ করা। তার কারণ এইখানে অনেক বড় বড় কাজ সাবমিট করা হয়। ব্যাচ সিস্টেমে যে ব্যাচ জবগুলি সাবমিট করা হয় সেগুলি বিশাল বড় বড় হয়। তো এই কারণে যদি আমরা খুব বেশি সুইচিং করতে থাকি, আহ, যদি অনেক বেশি সুইচিং আসলে আমরা করতে থাকি প্রসেসগুলির মধ্যে, দ্যাট ইজ যদি প্রিএমটিভ হয়, তখন আমরা অনেক বেশি ওভারহেড আসলে অ্যাড করে ফেলছি, আমাদের নিজেদের বার্ডেন আমরা বাড়ায় ফেলছি। সেই কারণে প্রিএমটিভ অ্যালগোরিদম যতটা সম্ভব ব্যাচ সিস্টেমে অ্যাভয়েড করা হয়। যদি প্রিএমটিভ অ্যালগোরিদম হয়ও, তাহলে ওই সুইচিং এর দুইটা সুইচিং এর মাঝে যে টাইম পিরিয়ডটা সেটা অনেক বড় হলে তাহলে প্রিএমটিভ অ্যালগোরিদমও আসলে অ্যাকসেপ্টেবল। ঠিক আছে। সো যে সমস্ত কিছু কিছু সিস্টেমে হয়তো তোমার দুইটা প্রসেসের মাঝে মিলি সেকেন্ড পর পর সুইচ হয়, যেখানে ব্যাচ সিস্টেমে হয়তো কয়েক মিনিট বা কয়েক ঘন্টা পর পরও আসলে আমরা প্রসেসে সুইচ করতে পারি। ঠিক আছে। তো এখানে আমরা তিনটা খুব সহজ সহজ সিম্পল তিনটা অ্যালগোরিদম দেখবো আমরা ব্যাচ সিস্টেমে ফোকাস করে। প্রথমে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটা নাম শুনেই বোঝা যাচ্ছে কি জিনিস। এরপরে হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট নামের আরেকটা অ্যালগোরিদম। এরপরে হচ্ছে শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। ঠিক আছে। সো আমরা তিনটা অ্যালগোরিদম ব্যাচ সিস্টেমের জন্য দেখা শুরু করছি। প্রথমে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ঠিক আছে। সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই জিনিসটা আসলে কি? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শুনেই বোঝা যাচ্ছে যে যেই প্রসেস যেটা হচ্ছে সিপিইউ প্রথমে রিকোয়েস্ট করছে, ঠিক আছে, যেটা হচ্ছে রিকোয়েস্টটা করছে প্রথমে, তাকে তুমি সিপিইউ দিবা হচ্ছে আগে। ঠিক আছে। যেই প্রসেসটা প্রথমে রিকোয়েস্ট ইস্যু করছে সেটাকে তুমি আগে জাস্ট সিপিইউ দিবা। ঠিক আছে। এটাকে বুঝতেই পারতেছো, ফার্স্ট ইন ফার্স্ট আউট সেটাও বলা যেতে পারে। আগে আসলে আগে পাবেন, এরকম। তো এটা নন প্রিএমটিভ একটা অ্যালগোরিদম। ঠিক আছে। এটা নন প্রিএমটিভ ব্যাচ সিস্টেমে এটা ইউজ করা হয়। ঠিক আছে। কোনো একটা ব্যাংকে যদি তুমি ট্রানজাকশনের জন্য দাঁড়াও, লাইন ধরে যদি দাঁড়ায় থাকো, তুমি যদি লাইন কাট করে সামনে এগিয়ে না যাও, তাহলে তুমি যেভাবে আসলে সার্ভিসটা পাবা সেটা হচ্ছে একটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সার্ভিস। ঠিক আছে। সো এটার ইমপ্লিমেন্টেশন খুবই সিম্পল। এটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিউ দিয়ে করা হয়। ঠিক আছে। ফিফো কিউ হচ্ছে নর্মাল কিউ, আর বিশেষ ধরনের কিউ হচ্ছে প্রায়োরিটি কিউ। তো এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট কিউ দিয়ে এই জিনিসটা খুব ইজিলি ইমপ্লিমেন্ট করা সম্ভব।
নতুন একটা ইয়ে যখন আসবে, এই নতুন একটা হ্যাঁ, নতুন একটা প্রসেস যখন আসবে তখন এটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব? আমাদের একটা কিউ থাকবে। সেই কিউ এর লাস্টে ওই প্রসেসটাকে এড করে দিব। তো যে প্রসেসটা রান হচ্ছে সেটা শেষ হয়ে গেলে তখন ওই কিউ এর শুরুর থেকে সামনের থেকে আমরা আরেকটা প্রসেস বের করে নিব। নিয়ে সেই প্রসেসটা শেষ করব। ঠিক আছে? এরকম। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যে প্রসেস আগে আসছে সেটা আগে হবে। এখানে মূল বিষয় হচ্ছে এটা নন প্রিএমপ্টিভ। ঠিক আছে? এটা হচ্ছে নন প্রিএমপ্টিভ। উপর থেকে ৩ নাম্বার লাইনে লেখা আছে। এটা হচ্ছে নন প্রিএমপ্টিভ। ফলে যেই প্রসেস চলতেছে সেটা শেষ হইলে তখনই কেবল কিউ থেকে অন্য আরেকটা প্রসেস বের করে সেটাকে রান করা হবে। ঠিক আছে? এই। সো আমরা একটা এক্সাম্পল দেখি। আমাদের কাছে ধরা যাক ৩ টা প্রসেস আছে। প্রসেস ১, প্রসেস ২ এবং প্রসেস ৩। এগুলি শেষ হইতে এরকম টাইম লাগে ধরা যাক। ঠিক আছে? আ ২৪, ৩ এবং ৪ ইউনিট সময় লাগে। আর এরা সবাই 0 সেকেন্ডে ইয়ে হইছে, আ সাবমিট করা হইছে। ঠিক আছে? ডান দিকের যেটা এটা হচ্ছে অ্যারাইভাল টাইম। এটা হচ্ছে কখন এই জবগুলা বা এই প্রসেসগুলা সাবমিট করা হইছে। সো 0 তম সেকেন্ডে ৩ টা প্রসেসই আসছে আমাদের কাছে। কিন্তু তুমি তো কিউতে যখন এড করবা কোনো একটা সার্টেন অর্ডারে অবশ্যই তোমাকে এড করতে হবে। সেই অর্ডারটা ধরা যাক এইটা। ঠিক আছে? সেই অর্ডারটা ধরা যাক এটা। প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3। তোমার কাছে যখনই একটা প্রসেস আসছে তুমি কিউতে এড করে দিছো। ফর সাম ইনস্ট্যান্স এই অর্ডারটা হইছে ফার্স্টে 1, তারপরে প্রসেস 2, তারপরে প্রসেস 3। ঠিক আছে? সো এটা খুবই সিম্পল একটা সিমুলেশন হবে, বুঝতেই পারতেছো। এখানে একটা এক্সিস দেখানো আছে। এই এক্সিসটা হচ্ছে টাইম এক্সিস। সো টাইম এক্সিস বরাবর যদি আমরা যাই এবং আমরা অ্যাজিউম করে যদি নেই যে একটা প্রসেস শেষ হওয়ার পরে অন্য আরেকটা প্রসেস স্টার্ট করতে আমাদের কোনো সময় নষ্ট হয় না। বাস্তবে আসলে এটা সত্য নয়। একটা প্রসেস থেকে অন্য আরেকটা প্রসেসে সুইচ করতে আসলে আমাদের একটু সময় নষ্ট হবে। এটা একটু ডিফিকাল্ট, এক্সহস্টিং একটা কাজ। আমরা ধরে নিলাম সেটা এক্সহস্টিং নয়। খুব সহজে সেটা করা যায় এবং মাঝে কোনো টাইম আসলে খরচ হচ্ছে না। তাই যদি হয় তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে 0 সেকেন্ড থেকে ২৪ সেকেন্ড পর্যন্ত প্রসেস 1 চলবে। এরপরে প্রসেস 2 এর টাইম ডিউরেশন হচ্ছে ৩ সেকেন্ড বা ৩ ইউনিট। কাজেই ২৪ থেকে ২৭ পর্যন্ত প্রসেস 2 চলবে। এরপরে প্রসেস 3 এর ডিউরেশন হচ্ছে ৪। কাজেই ২৭ থেকে ৩১ সেকেন্ড পর্যন্ত প্রসেস 3 চলবে। ঠিক আছে? এই। সো এখানেই টার্ন অ্যারাউন্ড টাইমটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে প্রসেসটা সাবমিট করার সময় থেকে শুরু করে, এখানে খেয়াল করো প্রসেসটা সাবমিট হইছে এই সময়ে। ৩ টা প্রসেসই 0 সেকেন্ডে সাবমিট করা হইছে। সো প্রসেসটা সাবমিট করার টাইম থেকে প্রসেসটা শেষ হওয়া পর্যন্ত যে টাইম, সেই টাইমটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। সো প্রসেস 1 টা শেষ হইছে কখন? প্রসেস 1 শেষ হইছে এই জায়গায় ২৪ সেকেন্ডে এসে। সো 0 থেকে ২৪, প্রসেস 1 এর টার্ন অ্যারাউন্ড হচ্ছে ২৪। প্রসেস 3 এর কথা চিন্তা করো। প্রসেস 3 টা শেষ হইছে এই জায়গায় এসে 31 সেকেন্ডে। বাট সেটা অ্যারাইভ করছে 0 তম সেকেন্ডে। কাজেই এটার টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 31। ঠিক আছে? সো হোপফুলি এটা বুঝতে পারছো। খুবই সহজ জিনিস, সিম্পল টার্ন অ্যারাউন্ড টাইম। তো এটা কেন? কারণ টার্ন অ্যারাউন্ড টাইম কমানো হচ্ছে আমাদের একটা গোল, তাই না? আমরা টার্ন অ্যারাউন্ড টাইম কমাতে চাই। এটা আমাদের ব্যাচ সিস্টেমের একটা উদ্দেশ্য। সো টার্ন অ্যারাউন্ড টাইম আমরা রিডিউস করতে চাচ্ছি। এইজন্য প্রসেস ৩ টা প্রসেস আছে। এই ৩ টা প্রসেসকে আমরা এরকম স্কেডিউল করলাম। 0 সেকেন্ডে প্রসেস 1, ২৪ সেকেন্ডে প্রসেস 2, ২৭ সেকেন্ডে প্রসেস 3। তাদের টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেট করলাম এবং আমরা যদি
অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা ক্যালকুলেট করি, তাহলে তাদের অ্যাভারেজ হচ্ছে 27.33। ঠিক আছে? সো এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এর একটা সার্টেন এক্সাম্পল। কেমন? এখানে কিছু ব্যাপার বলা প্রয়োজন, সেটা হচ্ছে এই যে আমরা এরকম একটা চার্ট দেখাচ্ছি, এইরকম 0, 24, 27, এটাকে আমরা বলি হচ্ছে an instance of a schedule। ঠিক আছে? এটা একটা সার্টেন স্কেডিউল। আমাদের অ্যালগরিদমটা এরকম হইতে পারতো যে সে 0 সেকেন্ডে প্রসেস 1 রান করার পরে 24 নাম্বার সেকেন্ডে গিয়ে প্রসেস 3 রান করবে, তারপর হচ্ছে প্রসেস 3 2 সেকেন্ড চালানোর পরে 26 নাম্বার সেকেন্ডে গিয়ে প্রসেস 2 আবার একটু রান করবে, এরকম হতে পারে। ঠিক আছে? সো এই ডিটেইলড ওয়ার্কআউট করে আমরা যদি প্ল্যানটা লিখি যে আমাদের কাছে যেই ক্যান্ডিডেট প্রসেসগুলো আছে তার মধ্যে কোন প্রসেসটা কত সেকেন্ড থেকে কত সেকেন্ডের মধ্যে চলবে, রান করবে, এই পুরো চক আউট করা যে প্ল্যান, সেই প্ল্যানটাকে বলি হচ্ছে আমরা একটা স্কেডিউল বা অ্যান ইনস্ট্যান্স অফ এ স্কেডিউল। ঠিক আছে? সো বুঝতেই পারতেছে একটা স্কেডিউলিং অ্যালগরিদমের গোল হচ্ছে এই জিনিসটাই সে করতে চায়। এই যে সরি, তারা এই যে একটা স্কেডিউলিং অ্যালগরিদম হচ্ছে এই জিনিসটাই সে বানাতে চায় আর কি। এইখানে যা আছে এটাই সে করতে চায়। কোন সেকেন্ডে কোন প্রসেসটা রান করবে এটাই সে ক্যালকুলেট করে বের করতে চায়। একটা প্রসেস কি বলে স্কেডিউলিং অ্যালগরিদমের উদ্দেশ্য হচ্ছে সেটাই। সো এটা খুবই সিম্পল, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটা আমরা বুঝে গেলাম। এইটা বুঝতে যদি কারো কোশ্চেন থাকে, অসুবিধা থাকে, তাহলে প্রশ্ন করতে পারো। ওকে, গুড। এটা মনে হয় সবাই বুঝতে পারছে। এটার আমরা সার্টেন আরেকটা এক্সাম্পল দেখি। এখানে খেয়াল করে দেখো যে আগের এক্সাম্পলটা যদি আমরা চিন্তা করি, প্রথমে যে এক্সাম্পলটা দেখলাম, এখানে কি হচ্ছে যে প্রসেস 1 2 3 তারা আমাদের কাছে আসছে। তাদের ডিউরেশন গুলো একটু চিন্তা করো যে প্রসেস 1 24 সেকেন্ড, 2 আর 3 হচ্ছে 3 আর 4 সেকেন্ড। তো প্রসেস 1 কোনো কারণে আগে স্টার্ট হয়ে গেছে, তাই না? প্রসেস 1টা স্টার্ট হয়েছে আগে, সেই কারণে প্রসেস 2 আর 3 এর সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে, তাই না? প্রসেস 1 শেষ হইতে অনেক টাইম লাগে, 2 আর 3 শেষ হতে আসলে অত সময় দরকার হয় না। যেই কারণে প্রসেস 2 আর 3 1 এর পরে হচ্ছে, বিধায় 2 আর 3 এর টার্ন অ্যারাউন্ড টাইমটা অনেক বেশি, তাই না? যদি কোনো কারণে এরকম হয় যে অর্ডারটা তাদের চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? অর্ডারটার দিকে একটু একটু খেয়াল করো, যদি প্রসেস 2 এবার প্রথমে, প্রসেস 2 হচ্ছে ফার্স্টে, এটা হচ্ছে প্রথম, তারপরে প্রসেস 3 এসছে, তারপরে হচ্ছে প্রসেস 1, তাহলে আমাদের স্কেজুলিংটা বুঝতে পারছো কেমন হবে? এরা সবাই আবার 0তম সেকেন্ডে অ্যাপিয়ার করেছে, সবাই টাইম 0তে আমাদের কাছে আসছে, বলছে যে আমাকে এক্সিকিউট হইতে হবে। তাহলে প্রসেস 2 0 থেকে 3 সেকেন্ডের মাঝে থাকবে, প্রসেস 3 এটা রান হইতে 4 সেকেন্ড সময় লাগে, তাই না? প্রসেস 3 রান হইতে 4 সেকেন্ড সময় লাগে, তাহলে এটা 3 থেকে 7 সেকেন্ড পর্যন্ত চললো। আর প্রসেস 1 রান হইতে 24 সেকেন্ড টাইম লাগে, সেটা 7 থেকে 31 পর্যন্ত রান করলো। কেমন? তাহলে এইখানে টার্ন অ্যারাউন্ড টাইমটা কত? প্রসেস 3 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত বলো দেখি কেউ একজন? দাঁড়াও আমি 8 পার্টিসিপেন্টদের জিজ্ঞেস করি। আচ্ছা, 2 সেকশন কি এখানে একসাথে ক্লাস করতেছে? বি সেকশনে কিছু স্টুডেন্ট দেখতে পাচ্ছি মনে হয়। আচ্ছা, 38 বলো দেখি। প্রসেস 3 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 7। 7, ভেরি গুড। সো ঠিক আছে, তাহলে ক্লাসে সবাই মনোযোগী আছে, ভেরি গুড। তাহলে প্রসেস 3 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 7 এক্স্যাক্টলি, এবং প্রসেস 1 এর টার্ন অ্যারাউন্ড হচ্ছে 31, প্রসেস 2 এর টার্ন অ্যারাউন্ড হচ্ছে 3।
ঠিক আছে? সো আমরা যদি সেটা ক্যালকুলেট করার পরে এভারেজ টার্ন অ্যারাউন্ডটা ক্যালকুলেট করি, সেটা হচ্ছে 13.67। কেমন? যেটা সিগনিফিক্যান্টলি কমে আসছে। আমরা যদি একটু পেছনে ফিরে ফিরে যাই, একটু আগের স্লাইডটাতে চলে যাই। আ আমাদের আগের যেই এক্সাম্পলটা ছিল, সেখানে টার্ন অ্যারাউন্ড ছিল ২৭। কেমন? এভারেজে ২৭। ঠিক আছে? যেখানে এখন এভারেজে হচ্ছে ১৩। ২৭ থেকে ১৩ ১৪ সেকেন্ড কমে আসছে, তাই না? তাহলে সিগনিফিক্যান্টলি সেটা কমে আসছে। পার্সেন্টেজ ক্যালকুলেট করলে সেটা আরো অনেক বড় মনে হবে বাট ভ্যালুটা। সো জাস্ট বিকজ আমরা অর্ডারটা চেঞ্জ করতে পারছি কোন রকমে, যেহেতু আমরা অর্ডারটা চেঞ্জ করতে পারছি, সেই কারণে আমরা এই টার্ন অ্যারাউন্ড টাইমটা এই ইনস্ট্যান্সে আসলে কমে আসতেছে আমাদের। ঠিক আছে? আমরা এতটা লাকি নাও হতে পারি। আমরা ১ম বারের মতো আনলাকিও হতে পারি। কেমন? ওকে। সো এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এটার সুবিধা অসুবিধা আমরা দেখছি। এটার সুবিধা বুঝতেই পারতেছো, এটা বোঝা অনেক সিম্পল, ইজি এবং এটা ইমপ্লিমেন্ট করা খুব সহজ। আ ফার্স্ট ইয়ারের ছেলেপিলেই কিউ কি সেটা বুঝে তারা বানাইতে পারে। ঠিক আছে? অসুবিধা হচ্ছে যে এটার টার্ন অ্যারাউন্ড টাইম আসলে অপটিমাল না। অপটিমাল না কেন সেটা তো আমরা দেখলামই। আমরা এক্সাম্পল দিয়ে দেখলাম যে এটা নন অপটিমাল টার্ন অ্যারাউন্ড টাইম। আরেকটা কাহিনী হচ্ছে যে এটা রিসোর্স প্যারালালি ইউটিলাইজ করতে পারে না। ঠিক আছে? এটা আ একাধিক রিসোর্স যদি আমাদের কাছে থাকে, সেই রিসোর্স গুলা সে ইউজ করতে পারবে না। রিসোর্স গুলা যে ইউজ করতে পারবে না, সেটার একটা এক্সাম্পল আমরা একটু বোঝার ট্রাই করব। এটাকে বলা হচ্ছে কনভয় ইফেক্ট। ঠিক আছে? সেটার জন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমে একটা সিপিইউ বাউন্ড প্রসেস আছে। সো সিপিইউ বাউন্ড প্রসেসটা কি নিশ্চয়ই মনে আছে আমাদের? সিপিইউ বাউন্ড প্রসেস হচ্ছে এই ধরনের প্রসেস যেখানে প্রচুর সময় লাগে সিপিইউ তে এক্সিকিউট হতে, তাই না? প্রসেসটা একটা সিপিইউ তে কম্পিউটেশন সাইকেলের মধ্যে দিয়ে যায়। তারপরে তাকে আইও মধ্য দিয়ে যেতে হয়। তারপরে আবার তাকে আ আ কম্পিউটেশন করতে হয়। তারপরে আবার তাকে ইনপুট আউটপুটের জন্য বসে থাকতে হয়। তাই না? সো ব্যাপারটা হচ্ছে এরকম যে কোন একটা সার্টেন প্রসেস এখানে যে আমরা যদি একটু খেয়াল করি নিচের ছবিটার দিকে, একটা সার্টেন প্রসেস সেটা এখানে লাইভ হইলো। ঠিক আছে? এটা হচ্ছে নিউ। নতুন একটা প্রসেস আমরা যদি আ স্পন করি, স্টার্ট করি, সেই প্রসেসটা কি হয়? ১ম এ রেডি কিউ তে আসে। এখানে ধরো প্রসেস বেশ কিছু প্রসেস আমাদের কাছে আছে। তারপরে scheduler এই কিউ থেকে যেকোনো একজনকে সিপিইউ তে পাঠায় দিল। ঠিক আছে? scheduler যেকোনো একজনকে সিপিইউ তে পাঠায় দিল। সে সিপিইউ তে এখানে কাজটা শেষ করছে। শেষ করে এখানে হচ্ছে সে এক্সিট করতেও পারে। তাই না? এক্সিট যদি করে তাহলে সে এক্সিট করতেও পারে। এক্সিট যদি না করে তাহলে তাকে ইনপুট আউটপুট রিকোয়েস্ট এর মধ্যে দিয়ে যেতে হবে। তো আইও রিকোয়েস্ট এর জন্য সে কি হয়? কোন একটা সার্টেন আইও ডিভাইস সে ইউজ করবে। তাই না? তো সেই ডিভাইসের জন্য একটা কিউ থাকে। সেই কিউতে সে ঢুকলো। তারপরে অ্যাকচুয়াল আইও ডিভাইসের মধ্যে গেল। এরপরে আইও যখন শেষ হবে তখন সে আবার রেডি কিউতে ফেরত আসবে। তাই না? আবার রেডি কিউতে চলে যাবে। scheduler তখন যখন সে কিউ এর সামনে আসবে তখন তাকে নিয়ে আবার সিপিইউ তে গিয়ে ইনস্টল করবে। সো এই হচ্ছে রেডি কিউ দিয়ে যদি আমরা আমাদের কাছে একটা কিউ আছে, সেই কিউ দিয়ে যদি আমরা এফসিএফএস ইমপ্লিমেন্ট করি তাহলে ওভারঅল আমাদের প্রসেসের লাইফ সাইকেলটা হচ্ছে এই ছবিটার মধ্য দিয়ে যেতে থাকবে, তাই না? সো কোনো না কোনো একটা সময় হয়তো সে সিপিইউ থেকে ডিরেক্ট এক্সিট করতে পারে। সো কনভয় ইফেক্টটা কিরকম? কনভয় ইফেক্ট হচ্ছে যে ধরো আমাদের কাছে একটা সিপিইউ বাউন্ড প্রসেস আছে। সেই সিপিইউ বাউন্ড প্রসেস এর সঙ্গে অনেকগুলা আইও বাউন্ড প্রসেস আছে। একটা সিপিইউ বাউন্ড প্রসেস, অনেকগুলা আইও বাউন্ড প্রসেস। সো সিপিইউ বাউন্ড প্রসেসটা সিপিইউ তে আছে ধরা যাক। সিপিইউ বাউন্ড প্রসেস। সো সিপিইউ বাউন্ড প্রসেস, সিবিপি। সো সিপিইউ বাউন্ড প্রসেসটা সিপিইউ তে এখন এক্সিকিউট করছে। কেমন? আর আইও বাউন্ড প্রসেস গুলো হচ্ছে আইও তে আছে। ঠিক আছে? এখানে হচ্ছে আইও বাউন্ড প্রসেস। আইও
bound process 1, IO bound process 2 and so on। যে IO bound প্রসেস গুলা তারা হচ্ছে IO কিউতে আছে, কেমন? সো এরকম হলো, ধরা যাক যে এই আইও বাউন্ড প্রসেস গুলা আইও শেষ করছে, করে করে রেডি কিউতে জমা হচ্ছে। দ্যাট ইজ রেডি কিউ এর মধ্যে ব্যাপারটা হচ্ছে এরকম যে রেডি কিউ এর শুরুতে এখন আছে আইও বাউন্ড প্রসেস 1, তারপরে আছে হচ্ছে আইও বাউন্ড প্রসেস 2 এন্ড সো অন, ঠিক আছে, আইও বাউন্ড প্রসেস 3 এরকম। সো রেডি কিউ থেকে আইও বাউন্ড প্রসেস গুলা আইওর কাজ শেষ করে রেডি কিউতে জমা হচ্ছে। কিন্তু সিপিইউ বাউন্ড প্রসেসের তো আসলে আমার ইন্টারনেট কানেকশন একটু আনস্টেবল দেখাচ্ছিল, সেই কারণে আমি থেমে গেছি। নিশ্চয়ই চ্যাটে সেটা লেখা শুরু করেছে মানুষ যে কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, রিপিট করলে ভালো হয়, রিপিট করছি আবার। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের কাছে একটা সিপিইউ বাউন্ড প্রসেস আছে ধরে নিলাম, আর অনেকগুলা আইও বাউন্ড প্রসেস আছে, ঠিক আছে। তো সিপিইউ বাউন্ড প্রসেসটা সিপিইউ তে আছে, আর আইও বাউন্ড প্রসেস গুলা ইনপুট আউটপুট শেষ করে রেডি কিউতে জমা হচ্ছে, কেমন? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে সিপিইউ বাউন্ড প্রসেসের তো সিপিইউ তে অনেক টাইম লাগে, তাই না? সিপিইউ বাউন্ড প্রসেস সিপিইউ তে ওর একটু বেশি সময় লাগে, এই কারণে ওর নাম হচ্ছে সিপিইউ বাউন্ড প্রসেস, ঠিক আছে। তো এই সিপিইউ বাউন্ড প্রসেস, সিপিইউ তো সে নিজে নিজে ছেড়ে দিবে না। সে কখন সিপিইউ ছাড়বে? যখন একটা আইও রিকোয়েস্ট আসে। তো ওর সিপিইউ তে সময় এতই বেশি লাগতেছে যে আইও বাউন্ড প্রসেস গুলা রেডি কিউতে এসে বসে আছে, সিপিইউ বাউন্ড প্রসেস আর সিপিইউ ছাড়ে না। তাইলে বলো দেখি, এই সার্টেন পার্টিকুলার মোমেন্টে আমাদের আইও ডিভাইস গুলা কি ইউজ হচ্ছে? আইও ডিভাইস গুলাতে কি কোনো প্রসেস আছে? আইও ডিভাইস গুলাতে কিন্তু কোনো প্রসেস এখন নাই। আইও ডিভাইসে যে প্রসেস গুলা ছিল সবাই আইও শেষ করে রেডি কিউতে চলে আসছে, কেমন? কাজেই আইও ডিভাইস গুলো এখন আইডল হয়ে পড়ে আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই পার্টিকুলার মোমেন্টটা বুঝলাম। এখন ধরা যাক এই যে সিপিইউ বাউন্ড প্রসেসটা আছে, সেই সিপিইউ বাউন্ড প্রসেসটা সিপিইউ ছেড়ে দিল, ফাইনালি তার সময় শেষ, সে সিপিইউ ছেড়ে দিল, আইও রিকোয়েস্ট হ্যান্ডেল করে সে আইও ডিভাইসে আসছে, কেমন? সরি, টেক্সটে যাব। এই সে ফাইনালি আইও তে আসছে, সিপিইউ বাউন্ড প্রসেসটা সে এখন ইনপুট আউটপুট নিচ্ছে, ইউজ করছে। এখন আইও বাউন্ড প্রসেসগুলোর কথা চিন্তা করো, তারা তো রেডি কিউতে ছিল। এই আইও বাউন্ড প্রসেস সে সিপিইউ তে আসলো, সিপিইউ তে তার টাইম কিন্তু খুবই কম লাগবে, তাই না? কারণ আইও বাউন্ড প্রসেসের সিপিইউ টাইম লাগে একটু কম, এটা আমরা দেখলাম, তাই না? এটা তো আমরা জানি। তো তাহলে সে খুব দ্রুত সিপিইউ এর কাজটা শেষ করে ফেলবে, শেষ করে সে আইও রিকোয়েস্ট দিয়ে কিন্তু আইও কিউতে চলে আসবে, আইও বাউন্ড প্রসেস 1। এবং সেটা আইও বাউন্ড প্রসেস 1 এর জন্য যেরকম সত্য, আইও বাউন্ড প্রসেস 2 এর জন্য সত্য, আইও বাউন্ড প্রসেস 3 এবং অন্যান্য যারা আছে তাদের সকলের জন্যই আসলে এটা সত্য, ঠিক আছে। সো সিপিইউ বাউন্ড প্রসেসটা আইওতে আসছে, তখন আইও বাউন্ড প্রসেস গুলো খুব দ্রুত সিপিইউ শেষ করে আইওর জন্য বসে আছে। এখন গ্যাঞ্জামটা কি? গ্যাঞ্জামটা হচ্ছে যে এই যে আইও বাউন্ড প্রসেস গুলা তাদের সিপিইউ ইউজ করতে টাইম অনেক কম লাগে, কিন্তু সিপিইউ বাউন্ড প্রসেসের তো আইও ইউজ করতে অনেক টাইম লাগবেই। কাজেই সিপিইউ বাউন্ড প্রসেসটা যখন আইওতে আসছে, সে আইওর জন্য বসে আছে, আইও রিকোয়েস্ট সে আইও রিকোয়েস্ট তাকে সার্ভ করতেছে আইও ডিভাইস, তখন আইও বাউন্ড প্রসেস গুলো আইওর জন্য বসে আছে। এখন সিপিইউ হচ্ছে ফাঁকা, ঠিক আছে। সিপিইউ আসলে অনেক ফাস্ট জিনিস তো, এবং এটার রিসোর্স এত স্কার্স যে এইখানে অল্প একটু সময়ের জন্য যদি সিপিইউ আইডল থাকে সেটা আমাদের জন্য অনেক বড় একটা কনসার্ন, ঠিক আছে। সো এটাকে বলি হচ্ছে আমরা একটা কনভয় ইফেক্ট। সো কনভয় ইফেক্ট হচ্ছে এরকম যে এমন একটা সিনারিও যেখানে সবাই সিপিইউ ইউজ করে একটা সময়, আবার সবাই আইও ডিভাইস ইউজ করে একটা সময়। সবাই যখন সিপিইউর জন্য আছে, আইও ডিভাইস গুলো আইডল। যখন সবাই আইও ডিভাইস গুলাতে আছে, সিপিইউটা আইডল,
ঠিক আছে? সো এটাকে আমরা বলি হচ্ছে কনভয় ইফেক্ট। সবাই মিলে এট এ টাইম একটা জায়গায় গেলাম এরকম, ঠিক আছে? তোমাদের পুরো ক্লাসটাকে আমরা 4টা ল্যাব গ্রুপে ভাগ করছি, তাই না? 4টা ল্যাব গ্রুপ, 4টা ল্যাব, ডিফারেন্ট ল্যাব একটা পার্টিকুলার মোমেন্টে তোমরা হয়তো করতে পারো, তাই না? সো সো সেটা যদি না হইতো তাহলে হয়তো তোমাদের রুটিন ম্যানেজ করতে আমাদের অনেক কমপ্লিকেসি ফেস করতে হতো। বিষয়টা হয়তো অনেকটা সেরকম, ঠিক আছে? সো এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের সুবিধা এবং অসুবিধা। অসুবিধাটা হচ্ছে এখানে কনভয় ইফেক্ট হতে পারে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট। এটাও খুব সিম্পল। এটা ব্যাচ সিস্টেমে ইউজ হয়, নন প্রিএমপ্টিভ একটা অ্যালগরিদম। নন প্রিএমপ্টিভ নয় আসলে, অনেক অনেক কেসে এটা নন প্রিএমপ্টিভ না। তো নন প্রিএমপ্টিভ না যখন সেই পার্টিকুলার ইনস্ট্যান্সটাতে আমরা যাব, আপাতত এটা আমরা ধরে নিচ্ছি এটা নন প্রিএমপ্টিভ, ঠিক আছে? সো শর্টেস্ট জব ফার্স্ট, এইটার বুদ্ধিটা কি? এটার বুদ্ধিটা এর নামের মধ্যেই লেখা আছে, শর্টেস্ট জব ফার্স্ট, তাই না? সো যেটা রান টাইম শর্টেস্ট, শর্টেস্ট রান টাইম, যে রান টাইমটা শর্টেস্ট, এইটাকে তুমি আগে রান করবা, ঠিক আছে? তাইলে তোমার কাছে একটা রিকোয়ারমেন্ট আছে আমাদের, সেই রিকোয়ারমেন্ট হচ্ছে তোমাকে আগে বলে দিতে হবে যে রান টাইমটা কত। একদম তুমি যখন বলবা যে আমার এই কাজটা হইতে হবে, তখনই বলতে হবে যে এই কাজটা হওয়ার জন্য টাইম লাগবে কতটুকু, ঠিক আছে? শর্টেস্ট জব ফার্স্ট হচ্ছে ইন টার্মস অফ টার্ন অ্যারাউন্ড টাইম এটা হচ্ছে অপটিমাল, তাই না? কিছু গ্রিডি অ্যালগরিদমের মধ্যে তোমরা নিশ্চয়ই শর্টেস্ট জব ফার্স্ট এই ব্যাপার স্যাপারগুলো হয়তো দেখছো আর কি, ঠিক আছে? তো এই শর্টেস্ট জব ফার্স্ট হচ্ছে টার্ন অ্যারাউন্ড, একদম অপটিমাল টার্ন অ্যারাউন্ড দেয় যদি সবাই এট দ্য সেম টাইম আসে তোমার কাছে, ঠিক আছে? যদি সবাই একদম একই সময়ে তোমার কাছে আসে তাহলে এইটা অপটিমাল টার্ন অ্যারাউন্ড টাইম তোমাকে দিবে। তো আমরা একটু শর্টেস্ট জব ফার্স্ট এর একটা এক্সাম্পল দেখি। 4টা প্রসেস আছে, তাদের কোনটা রান করতে কত সময় লাগবে সেটা দেয়া আছে, কোন অর্ডারে তারা আমাদের কাছে আসলো সেটা দেওয়া আছে, তার প্রত্যেককে 0 সেকেন্ডে আমাদের কাছে আসছে, ঠিক আছে? সো তাইলে বলো দেখি যে এইখানে আমরা কোন প্রসেসটা প্রথমে রান করব? P4 P4, এক্স্যাক্টলি P4 আমরা এখানে সবার প্রথমেই রান করব, তাই না? P4 সবার ফার্স্টে এখানে রান হবে P4। সো সরি, এই সো P4 ডু ইট ইউরসেলফ তোমাদের থিওরি ক্লাসের জন্য রাখা হয়েছিল, যেহেতু অনলাইন ক্লাস তোমরা করছো কিনা বুঝারও কোনো উপায় নাই। সো 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত P4 রান হলো। এই P4 এর পরে কোন জবটা স্কেডিউল করব আমরা? এর পরের শর্টেস্ট কোনটা? P1, এক্স্যাক্টলি। সো এরপরে হচ্ছে P1 রান হবে পরের 6 সেকেন্ড, P1 এর টার্ন অ্যারাউন্ড হচ্ছে 9। এরপরে হচ্ছে P3 হবে, তাই না? P3 7 সেটা হচ্ছে এরপর। সো P3 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 16 এবং এরপরে ফাইনালি হচ্ছে P4 এর টার্ন অ্যারাউন্ড হচ্ছে 24, ঠিক আছে? সো যদিও তাদের অর্ডার 1 2 3 4 ওই অবস্থায় আছে, কিন্তু আমরা রান করার সময় তাদের যে টাইম ডিউরেশনটা আমাদের সামনে আছে সেটা ইউজ করে আমরা একটা স্কেডিউল করলাম তাদের মাঝে সার্টেন একটা অর্ডারে। সো সেই টার্ন অ্যারাউন্ডটা আমরা ইউজ করলাম। হ্যাঁ বলো তুর্য। স্যার এখানে আমাদের অ্যারাইভাল টাইমটা সবসময় সমান দেখাচ্ছে, এখানে যদি মানে প্র্যাকটিক্যাল কেসে তো আসলে সমান হয় না। প্র্যাকটিক্যাল যদি কেসে হবে সমান না, না হ্যাঁ হয় হ্যাঁ তখন সমান, যেটা প্রথমে আসবে সেটাই আমার ডিউরেশন সেটাই রান বেশি হলে করতে সেটাই হবে, সামনে দিয়ে দিই। সেটাই সামনে দিব, হ্যাঁ। সো যদি অ্যারাইভেল টাইমটা সমান না আচ্ছা, হয় তাহলে আগে পরে হবে আর কি। হ্যাঁ বলো। আরেকটা কোশ্চেন ছিল স্যার, যদি আমাদের মানে এই ডিউরেশনটা স্যার কিভাবে করে মেজার করে? আমাদের যখন একটা প্রসেস আসতেছে, আমার শিডিউলার তো সিপিইউ এ রান করানোর আগে কিভাবে করে আগে থেকে বুঝে ফেলবে যে আমার ডিউরেশন এত হতে পারে? ব্যাচ সিস্টেম গুলাতে কাজকর্মগুলো অনেক ইউনিফর্ম হয়, তাই না? মনে করো যে তুমি
যত এমপ্লয়ি আছে তোমার সিস্টেমে সব এমপ্লয়ীদের বেতন ক্যালকুলেট করো একটা প্রসেস দিয়ে, সবার বোনাস ক্যালকুলেট করো একটা প্রসেস দিয়ে। সো তুমি প্রতিদিন তো এটা রান করতেছো বা প্রতি মাসে মাসে রান করতেছো, একটা রেকর্ড আছে কেমন। সো এরকম আর কি, মানে তুমি এরকম যদি হয় যে এরাটিক যে কোনো রকম প্রসেস তোমার কাছে আসতে পারে, তখন অবশ্যই এই অ্যালগোরিদম কাজ করবে না কেমন। সো রিকোয়ারমেন্ট আমাদেরকে ফুলফিল না করলে তো আমরা অ্যালগোরিদম রান করতে পারবো না। সো ঠিক আছে, তাহলে টোটাল এক্সিকিউশন টাইম হচ্ছে 24 সেকেন্ড, টোটাল এভারেজ টার্ন অ্যারাউন্ড যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে 13 সেকেন্ড হচ্ছে আর কি, ঠিক আছে। সো 13 হচ্ছে আমরা যদি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের সঙ্গে এটা হিসাব করি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে প্রথমে P1, তারপর P2, তারপর P3 এবং তারপর P4 হবে। এবং সেই ক্ষেত্রে কারেসপন্ডিং টার্ন অ্যারাউন্ড গুলা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেটা 6, 8, 6, 14, 14 আর 7 21, 21 আর 3 24 এইগুলা হচ্ছে। এবং সেই ক্ষেত্রে এভারেজ টার্ন অ্যারাউন্ড হচ্ছে 16, ঠিক আছে। এই সো তাহলে বুঝতে পারতেছি আমরা যে এটা শর্টেস্ট জব ফার্স্ট, এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে থেকে বেটার, তবে এটা অবশ্যই অপটিমাল না কেমন। যেমন আমরা যদি অ্যারাইভাল টাইমের কথা যেটা একটু আগে প্রশ্ন করছিল তুর্য, সেটাই যদি আমরা ক্যালকুলেশনে নিয়ে আসি, ধরা যাক যে ছোট যেই জবটা যেটা টাইম লাগে কম সেটা অ্যারাইভ করছে একটু পরে, এরকম যদি হয় তাহলেই দেখা যাবে যে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইমটা আসলে অপটিমাল হচ্ছে না। P1 তো 0 টাইমে আসছে, তুমি তো P1 স্কেডিউল করছো, যদিও 2 সেকেন্ডের মাথায় P2 আসছে, কিন্তু আমাদের অ্যালগোরিদমটা তো নন প্রিএমপ্টিভ, P1 কে তো জোর করে তুমি সরায় নিচ্ছ না, তাই না। এটাই এটাই তুমি প্রমিস করছো অ্যালগোরিদম বানানোর সময়, ডিজাইন করার সময়। কাজেই P2 কে কিউতে বসে থাকতে হবে, 10 সেকেন্ড টাইমের পরে P2 আসলে চান্স পাবে, ঠিক আছে। সো P2 চান্স পাইলো, P1 এর টার্ন অ্যারাউন্ড হচ্ছে 0 থেকে 10, P2 এর টার্ন অ্যারাউন্ড হচ্ছে 2 থেকে 12, 10 সেকেন্ড। সো এভারেজ টার্ন অ্যারাউন্ড হচ্ছে 10, যদিও এর থেকে বেটার আসলে অ্যাচিভ করা সম্ভব, সেটা ইনস্টিংক্টিভলি বুঝতেই পারতেছো। সো এটা হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট, এটা সবসময় অপটিমাল না, খুব সিম্পল, ঠিক আছে। এরপরে আমরা ফাইনালি আরেকটা লাস্ট অ্যালগরিদম আজকে দেখব, ঠিক আছে। জটিল কোনো অ্যালগরিদম আজকে নাই। 2 থেকে 12 10 হলো কেমন করে? 2 থেকে 12 কত সেকেন্ড হয়? 2 থেকে 12, 12 বিয়োগ 2 10 সেকেন্ড না? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, আর একটা কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা একটু পরে নেই, আমরা অ্যালগরিদমটা শেষ করে ফেলি, তারপর একবারে কোশ্চেন নেই। সো লাস্ট হচ্ছে আমরা থার্ড একটা অ্যালগরিদম দেখতেছি, সেটা হচ্ছে প্রিএমপ্টিভ শর্টেস্ট জব ফার্স্ট। সো এইটা হচ্ছে একটু ডিফারেন্ট, এটা একটু প্রিএমপ্টিভ। প্রথম একটা অ্যালগরিদম আমরা দেখতে যাচ্ছি এখন, এটা প্রিএমপ্টিভ। প্রিএমপ্টিভ মানে কি, মানে হচ্ছে যে তুমি কোন একটা প্রসেস চলতেছে, মাঝখান থেকে জোর করে তাকে বন্ধ করে অন্য আরেকটা প্রসেস তুমি নিয়ে আসতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে প্রিএমপ্টিভ। সো এই বুদ্ধিটা কি, বুদ্ধিটা হচ্ছে যে রান টাইম শর্টেজ যার, তাকে রান না করে যার রিমেইনিং টাইম শর্ট তাকে রান করব আমরা, ঠিক আছে। শর্টেজ রিমেইনিং টাইম নেক্সট, ঠিক আছে। নতুন একটা জব যখন তোমার কাছে আসবে, নতুন একটা প্রসেস যখন আসবে, ঠিক আছে, নতুন একটা প্রসেস যখন তোমার কাছে আসলো, তখন তুমি দেখবা যে এই রিমেইনিং যে যত সময় বাকি আছে সেইটা পার সবচাইতে কম, ঠিক আছে। যার সবচাইতে কম হবে আমরা তাকেই রান করব, ঠিক আছে। এটারও সেম রিকোয়ারমেন্ট, এটার রান টাইম আগের থেকে আমাদের জানা থাকতে হবে, ঠিক আছে। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে হয়তো পরিষ্কার হবে। একটু আগের যে এক্সাম্পলটা সেটাই আমরা দেখতেছি কেমন। সো প্রসেস 1, এইটা টাইম হচ্ছে 10 এবং এটা আমাদের কাছে অ্যাপিয়ার করছে 0 সেকেন্ড সময়ে। সো 0 তে তো আসলে আর কোনো ক্যান্ডিডেট নাই, তুমি 0 থেকে 2 পর্যন্ত প্রসেস 1 কে রান করলা, ঠিক আছে। এরপরে প্রসেস 2 আমাদের কাছে আসছে।
প্রসেস 1 এখন আমাদের কাছে একটা ক্যান্ডিডেট, প্রসেস 2 আমাদের কাছে আরেকটা ক্যান্ডিডেট। প্রসেস 1 রান করতে আরো কত সময় বাকি? টোটাল ডিউরেশন 10 সেকেন্ড, 2 সেকেন্ড চলে গেছে। তাহলে প্রসেস 1 8, প্রসেস 1 রান করতে আরো বাকি, আরো রিমেইনিং টাইম হচ্ছে 8। আর প্রসেস 2 এর রিমেইনিং কত? প্রসেস 2 এখনো রান করা শুরুই হয় নাই, তাহলে ওর রিমেইনিং হচ্ছে 2। তাহলে 2 আর 8, প্রসেস 2 তাহলে রিমেইনিং শর্ট। তাহলে প্রসেস 2 আমরা স্কেডিউল করলাম, 2 থেকে 4 পর্যন্ত প্রসেস 2 চললো। এরপর আবার প্রসেস 2 রান করার পরে তো প্রসেস 1 ছাড়া আর কোনো ক্যান্ডিডেট নাই, তাহলে 4 থেকে 12 পর্যন্ত আবার প্রসেস 1 রান করলো। ঠিক আছে? সো প্রসেস 1 এর টার্ন অ্যারাউন্ডটা আগে ছিল 10, সেটা একটু বেড়ে গেছে, বাট প্রসেস 2 এর টার্ন অ্যারাউন্ড ছিল 10, সেটা সিগনিফিকেন্টলি কমে আসছে। ঠিক আছে? এবং এভারেজ হয়ে গেছে 7। কেমন? সো এটা হচ্ছে প্রিএমপ্টিভ শর্টেস্ট জব ফার্স্ট অথবা শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, এটা আমরা হচ্ছে এটা বলছি আর কি। শর্টেস্ট জব ফার্স্টের আইডিয়াটাই, বাট রিমেইনিং টাইম ব্যবহার করে যদি প্রিএমপ্টিভ ফ্যাশনে আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে এরকম হবে আর কি। ঠিক আছে? সো এটার কিছু অসুবিধা আছে। কিছু সার্টেন কন্ডিশনে একটা জব এরকম হতে পারে, কোন একটা সার্টেন প্রসেস সবসময় আজীবনের জন্য ওয়েট করছে। ঠিক আছে? এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে স্টারভেশন। কেমন? এই সিনারিওটাকে বলা হয় হচ্ছে স্টারভেশন। সে কখনোই সিপিইউ পাবে না। তো সিনারিওটা কিরকম? একটা সার্টেন প্রসেস, সে প্রসেস এ ধরা যাক, তার রান টাইম হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে? সো 1 ঘন্টা হচ্ছে তার রান টাইম। তো সে রান করতেছে, ভালো কথা। একটু পর পর 1 মিনিট পর পর ছোট্ট একটা প্রসেস আসে যেটা রান হইতে 1 মিনিট সময় লাগে। ঠিক আছে? আগের ইয়েটা দেখো, স্লাইডটা যদি আমরা দেখি, আগের স্লাইডটা যদি আমরা দেখি, এই প্রসেস 1 দেখো, প্রসেস 1 রান করতে অনেক টাইম লাগে 10 সেকেন্ড। প্রসেস 2 রান করতে তো টাইম লাগে না, 2 সেকেন্ড। এই কারণেই প্রসেস 2 কে তুমি আগে ঢুকাই দিছো। ঠিক আছে? এখন তুমি খেয়াল করো, একটু যদি চিন্তা করো, এই যে 4 নাম্বার সেকেন্ড, এইখানে যদি প্রসেস 2 এর মতন হুবহু দেখতে আরেকটা প্রসেস আসতো, প্রসেস 3, তারও ডিউরেশন হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে? তাহলে প্রসেস 1 এর বাকি আছে 8 সেকেন্ড, প্রসেস 3 এর হচ্ছে 2 সেকেন্ড, তখন তুমি প্রসেস 3 কে হয়তো এই সময়টুকু চালাতা, তাই না? এরপরে আরো একটা প্রসেস আসলো, প্রসেস 4, সেটাও 2 সেকেন্ড, তখন প্রসেস 4 এই টাইমটুকু নিয়ে নিত। কাজে প্রসেস 1 তার টাইম, রানিং টাইমটা আসলে যদিও বেশি, কিন্তু প্রায়োরিটি তো তুমি দিচ্ছ যার রিমেইনিং টাইম কম তাকে দিয়ে। ঠিক আছে? সো এরকম যদি হয় যে আমাদের 1 ঘন্টা লাগে একটা প্রসেস রান হইতে, তো প্রতি 1 মিনিট পর পর ছোট্ট একটা প্রসেস আমাদের কাছে আসে যেটা রান হইতে আরো 1 মিনিট লাগবে। সো নেক্সট 1 মিনিট সেই ছোট প্রসেসটাকে আমাদের স্কেডিউলিং অ্যালগরিদম স্কেডিউল করে ফেলবে। ঠিক আছে? কাজেই প্রিএমপ্টিভ শর্টেজ অফ ফার্স্ট যা রান করবে সেটা হচ্ছে আমাদের যে প্রসেস এ আছে সেই বেচারা কখনোই আসলে রান করার সুযোগ পাবে না। ঠিক আছে? এটাকে আমরা বলে থাকি হচ্ছে স্টারভেশন। সো এই কারণে আমাদের যে প্রায়োরিটি আছে, যে প্রায়োরিটির বেসিসে আমরা প্রসেস গুলাকে রান করছি, সেই প্রায়োরিটিটা কোনো না কোনো ভাবে আপডেট করার একটা ব্যবস্থা থাকতে হবে, যেগুলো আমরা পরবর্তীতে ইন্টারেক্টিভ সিস্টেমের মধ্যে ইউজ করা হয় এরকম অ্যালগরিদমে বুঝতে পারবো, শিখতে পারবো। ঠিক আছে? সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এবারে তো যার কোশ্চেন আছে সে বলতে পারো। কি জানি প্রশ্ন করতে চাইছিলা? হ্যাঁ, বলো। শর্টেজ মানে শর্টেজ অফ ফার্স্ট, এটা স্যার বলা যায় যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতোই, শুধু জাস্ট হলো যদি একই টাইমে অ্যারাইভ করে তখনই শুধু হলো ডিউরেশনটা দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই সময় যদি আসে তাহলে ডিউরেশনটা দেখা হবে। হ্যাঁ, আর অন্যান্য কেসে তো এটা ফার্স্ট কাম ফার্স্ট অন্যান্য সার্ভের কেস মতোই। এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতোই। হ্যাঁ, এটাই। আচ্ছা, তাহলে আর কোনো কোশ্চেন? স্যার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যদি স্যার অনেকগুলা প্রসেস এক টাইমে আসে তখন আসলে কোনটা আগে রান করবে কোনটা পরে রান করবে এটা কি বুঝিনি, আসলে আরেকবার র্যান্ডম? প্রশ্নটা আরেকবার বুঝাবা? বলছি স্যার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যদি একই টাইমে মাল্টিপল প্রসেস আসে তখন কোনটা আগে চলবে কোনটা পরে চলবে এটা কি র্যান্ডমলি সিলেক্টেড হয়? র্যান্ডম সিলেক্টেড মানে তোমার কাছে একটা টাইম, মানে এটা হচ্ছে এরকম, ধরো যে একটা
কলেজের গেট খুলে দিল, সামনে ধরো ফুচকার দোকান আছে, তো ফুচকার দোকানে তো র্যান্ডমলি সবাই যাচ্ছে, একই টাইমে গেছে, বাট ফুচকাওয়ালা তো ফুচকাওয়ালার কাছে তো অ্যাকচুয়ালি পৌঁছাবে কেউ একটু আগে অথবা পরে, তাই না? সো 0 সেকেন্ড যদিও হয়, অপারেটিং সিস্টেমের কাছে যখন সাবমিট করলো, ওএস এর কাছে তো একটা ইয়ে থাকবে নিশ্চয়ই, বুঝতে পারতেছো, কিউ থাকবে বা কোনো কিছু একটা থাকবে, তাই না? তো সেই বাফারের মধ্যে তো প্রসেস গুলা একটু আগে পরে হবেই, একই এন্ট্রিতে তো মাল্টিপল ঢুকবে না। সো যদিও অ্যারাইভাল টাইম 0, কিউতে তো তারা কোনো না কোনো একটা অর্ডারে আসলে ঢুকবেই, বিষয় বুঝতে পারছি। এই আর কি। আর কারো প্রশ্ন কোনো? স্যার আমরা এখন কারেন্টলি স্লাইডের যে পেজে আছি, এইরকম একটা প্রসেস যদি শর্টেস্ট জব ফার্স্ট এই অ্যালগরিদম দিয়ে যদি আমরা চালাইতে চাই, হ্যাঁ, তাহলে স্যার শুরুতে আমাদের হচ্ছে P4 টা রান করবে, তাই না? এক্স্যাক্টলি। বাট স্যার এরপরে কোনটা রান করবে? এরপরে কি হচ্ছে P1। আচ্ছা জি স্যার, এরপরে P1 মানে স্যার এর পরবর্তীতে তো আর অর্ডারটা মেইনটেইন করা নেসেসারি না, তাই না? না এরপরে না তো না, দেখবো যে শর্টেজ জব কোনটা ফার্স্ট duration- অর্ডার না, আর অর্ডার মেইনটেইন করবে না। জি স্যার। ওকে, আর কারো প্রশ্ন কোনো? ওকে ফাইন, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। ঈদের আগে হয়তো বা এটাই শেষ ক্লাস। সবাইকে ঈদের শুভেচ্ছা, আশা করি তোমরা ভালো থাকবা। ধন্যবাদ।